এই বলে হাত বাড়িয়ে দিল। শান পকেট থেকে 1 টাকার একটা কয়েন বের করে সাইফার হাতের উপর দিয়ে বলল, এই নেন বেন সাহেবেরা, আপনার প্রশংসা করে কষ্ট করার জন্য পারিশ্রমিক। তারপর থেমে সাইফা চোখের দিকে তাকিয়ে বলল, আমার ভাই সুদর্শনই এটা পুরনো কথা, নতুন কিছু বলেন বেন সাহেবেরা। আমাদের বেআইনগুলোকে একটু প্রশংসা করতে পারে না, আমরা কিছুই মনে করব না। এটা বলে শান সাইফার দিকে তাকিয়ে চোখ টিপল। তা দেখে সাইফা লজ্জা পেল। শুভ নীরব দর্শক থেকে নাম ঘুষে বলে উঠল, ওকে ওকে, তোমরা ঝগড়া করো না, আমি দিচ্ছি টাকা। ভাইয়ের কথা শুনে শান বলল, এই ভাই একদম না, এটা তোমাকে হলুদ ঘুরে খাইয়েছে, ওদের এগুলো খেতে হবে, দেন টাকা পাবে। এবার সাহেব মুখ খুলল, যেন সেই সুযোগের অপেক্ষাতেই ছিল এতক্ষণ। মুখ বন্ধ করে বলল, হ্যাঁ, খেতেই পারি যদি তোমার পাশে সুন্দরী বেআইন সাহেবাগণ নিজের হাতে খাইয়ে দেয় তো। এই বলে দুষ্টু হেসে অথয়ের দিকে তাকালো। অথয়ও তাকালো। নিশা বলল, এটা কেমন নিয়ম ভাইয়া? উত্তরে রাহাব বলল, ঠিক নিয়ম, তোমরা যেমন নিয়মে আমাদের খাওয়াবে। সায়ন বলল, এর সাথে একটা সিম্পল শর্ত, নিজের হাতে খাওয়ানোর আগে তাকেও খেয়ে চেক করতে হবে। পরশ বলল, একদম মেইন পয়েন্ট। এই বলে হাসলো। সবাই হাসলো। শেফা বলল, আইসে শখের বার্তা নিয়ে। এই কথা শুনে সাইফ বলল, বস্তা ভর্তি শখের বার্তা গো বেয়ান সাহেবা, আপাতত এই শখটা পূরণ করেন, পরে না হয় অন্য শখগুলো করিয়েন। অনেক বলে উঠল, কোনো ছাড় চলবে না, টাকা দিতে হবে। তো শুরু করা যাক। সেটা শুনে শান বলল, একদম, শুরু হবে অর্থে দিয়ে। আর যেহেতু সাইমের সামনে অর্থে দাঁড়িয়ে, সো আগে সাইমকে খাওয়ানো হোক। কি ঠিক বললাম তো ভাইগণ? সায়নের কথা শুনে সবাই হৈ হৈ করে হেসে উঠল। অনেক যেন চুপসে গেল। এবার সায়েম সায়নের দিকে তাকিয়ে একটা হাসি দিল। সায়নও চোখ টিপল সায়েমকে। রাহাব সায়নের পিঠ চাপড়ে দিল। মনে মনে বলল, সাব্বাস বেটা বাঘের বাচ্চা। এদিকে অথই তো চমকে উঠেছে, চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কি বলবে বুঝলো না সে। সায়েম সহ সবার দিকে একবার করে নজর বোলালো, তারপর শেফার দিকে তাকালো। শান বলল, এর মধ্যে আবার বিচিত্রাকে কেন টানছ? হ্যাঁ, এর ভেতর আবার আমার বান্ধবীকে কেন টানছেন ভাইয়া? শেফার কথা শুনে সাহিব বলল, টানাটানি নয় বেয়ান সাহেবারা, তোমাদের কথা অনুযায়ী হবে সব। সো লেটস স্টার্ট। এবার সায়েম তাকালো বাঁকা হেসে অথয়ের দিকে। দুহাত টেবিলের উপর রাখলো টান টান করে। তারপর একটু ঝুঁকলো অথয়ের মুখের সামনে। ঝুঁকে ভুরু উঁচিয়ে মুখে দুষ্টু হাসির ভঙ্গিমা করে বলল, হি হি, কি বেআইন সাহেবা রাজি তো, নাকি জ্ঞান ট্যান হারাবেন? আপনার তো আবার সেটার উপর পিএইচডি করা। সায়েমের কথায় হেসে ফেলল সবাই। আর অথয় এতগুলো লোকের সামনে লজ্জা পেল, মাথা ঝুঁকিয়ে ফেলল। ইস, কি লজ্জাজনক কথা, মানুষরা সবার সামনে এভাবেই বলে যাচ্ছে। তর্কাতর্কি চলতেই থাকলো প্রায় 10 মিনিট। থামাথামির কোনো নাম নেই, কোনো পক্ষ কম না। শানও যেন ওই শরবত সন্ধ্যাদের না খাইয়ে টাকা দেবেই না। তর্কাতর্কির এক পর্যায়ে অথয় নিজেই বলে উঠল, আমি রাজি। সবাই অথয়ের দিকে তাকালো। সায়েম আবারও বাঁকা হাসলো। সন্ধ্যা অবাক চোখে দেখছে এসব। তার মন কিছু একটা বলছে। সাইফের দিকে তাকালো। এদিকে সায়ন, রাহাব, সাইফ জয়ের হাসি হাসলো। শেফা বলল, এই অথই, রাজি হবি না তুই? ওরা টাকা নিবে তো, ওরা নিজেরাই খাবে। অথই সায়েমের দিকে তাকিয়ে বলল, সমস্যা হবে না, আমি রাজি। তারপর সামনে টেবিলের উপর থেকে একটা লাল রঙের শরবত তুলে নিল। তুলে তাকালো সায়েমের দিকে। সায়েমও ওর দিকে তাকিয়ে। সবাই তাকিয়ে আছে। সবার মাঝে যেন টান টান উত্তেজনা ভাব। অথই শরবতটা নিজের ঠোঁটের ফাঁকে নিয়ে সায়েমের দিকে তাকিয়ে চুমুক দিল। চোখ মুখ কুঁচকে ফেলল। মুখে ঝাল অনুভব হচ্ছে। বুঝলো ঝালের গুঁড়ো দিয়ে বানানো এটা। তবুও মুখের টুকু না ফেলে গিলে নিয়ে সায়েমের দিকে এগিয়ে দিল। সবাই আবার সেখানে হৈ হৈ করে চেঁচিয়ে উঠল। সায়েম ঝুঁকে ডান হাত বাড়িয়ে অথয়ের হাতের উপরিভাগে হাত দিয়ে অথয়ের হাত সমেত গ্লাস ধরল। কেঁপে উঠল অথই। আশেপাশে চোখ ঘুরে নজর দিল। দেখলো সবাই ওদের দিকে নীরবে চেয়ে আছে। কিছুটা লজ্জা পেল। সায়েম মুচকি হেসে অথয়ের দিকে তাকিয়ে গ্লাসে ঠোঁট দিল। এক চুমুক নিয়ে সেও বুঝলো এটা ঝাল, আর ঝালের পরিমাণটাও অতিরিক্ত।
এই জন্য অথয়ের মুখ লাল হয়ে গেছে, সেটা এখন বুঝলো। গ্লাস থেকে ঠোঁট সরাতে যাবে তখনই অথয় বলে উঠল, হুম, সরাবেন না মুখ, পুরোটা শেষ করেন, দেন শর্ত পূরণ হবে। বলে অদ্ভুতভাবে হাসলো। সায়েম অথয়ের দিকে তাকিয়ে কথা না বলেই গ্লাসের সম্পূর্ণ শরবত শেষ করলো। তারপর অথয়ের দিকে তাকিয়ে বলল, খুশি তো তুমি? অথয় অবাক চোখে তাকিয়ে আছে, কোনো উত্তর করতে পারলো না সে। উপস্থিত সবাই তাকিয়ে দেখছে সায়েমকে, আর সবাই এটাও বুঝেছে এটা ঝালের পানি ছিল, কারণ সায়েমের চোখ মুখ লাল, সাথে দু ঠোঁটও লাল হয়ে গেছে। সাহিব বলল, ভাই ঠিক আছো তুমি? সায়েম অথয়ের দু চোখের দিকে তাকিয়েই বলল। হ্যাঁ। তারপর সাইফের দিকে তাকিয়ে বলল, বেআইন বলে কথা, আদর করে তুখোর ঝালের গুঁড়ো খাওয়ালেও সেটা অমৃত, বুঝলি? তারপর আবার নজর ঘুরিয়ে অথয়ের চোখের দিকে কেমন নিশালো গাঢ় দৃষ্টি দিয়ে তাকালো। একবার শুধু সুযোগ হোক, এই ঝালে জরাজীর্ণ ঠোঁটের স্বাদই তোমায় নেওয়াবো, প্রমিস। কথাগুলো সায়েম আনমনে বলল। এদিকে সাইফের উদ্দেশ্যে সায়েমের বলা কথাই সেখানে হাসির রোল পড়ল। সায়ন রাহাব সাহিব মিটিমিটি হাসছে। অথয় বিব্রত হলো, গালে রঙিন আভা দেখা দিল। মনে মনে সে বলল, আপনি একবার শুধু আমার হয়ে যান, এই পুরো আমিটাকে আপনার জন্য সঁপে দেব। সাইফা শানের দিকে তাকিয়ে বলল, এবার তো খুশি, আর কোনো তর্ক ছাড়া আমাদের টাকা দিয়ে দেন বেআই সাহেব। শেষের সম্বোধনাটা টেনে টেনে উচ্চারণ করলো। শান কিছু বলতে যাবে, শুভ বলল, হয়েছে, আর কোনো তর্ক না, ছাড় এবার। তারপর সন্ধ্যা আর সাইফার হাতে 10,000 টাকা বের করে দিয়ে দিল। সবাই আবার চেঁচিয়ে উঠল, আর সন্ধ্যারা জয়ের হাসি হাসলো। শুভকে এবার সাইম নিয়ে গিয়ে বসালো বরের আসনে। একে একে সবাই ঢুকে বসলো। বেচাটাকে পছন্দ করো না? হঠাৎ শানের এমন কথায় থেমে গেল সাইম। মুখের দিকে তাকালো শানের। শান ফাঁকা জায়গা বুঝে সাইমের কানের কাছে মুখ নিয়ে আস্তে করে প্রশ্নটা করেছে। সাইম কিছুক্ষণ তাকিয়ে থেকে হেসে ফেলল। শানের কাঁধের উপর হাত দিয়ে বলল, চলো বসবে। শানকে আর কোনো কথা বলতে না দিয়ে নিয়ে গিয়ে বসালো। এদিকে সিরাজ মির্জা বরযাত্রীর সকল প্রকার আপ্যায়ন করার নির্দেশ দিয়েছেন, কোনো ত্রুটি যেন না থাকে এমনটাই জানিয়েছেন। বর বসিয়ে রেখে সবাই একে একে গিয়ে বউ দেখে আসছে। শেফারাও গেছে বাড়ির মধ্যে। বাড়ির মধ্যে যেতেই অথয়দের সাথে আলেয়া আর নাহিদার সাথে দেখা হয়ে গেল। আলেয়া নাহিদা ওদের কাছে এগিয়ে এলেন। অথয়রা সালাম দিয়ে কেমন আছেন জিজ্ঞেস করলো। দুজনেই উত্তর দিয়ে আলেয়া আবার অথয়কে জিজ্ঞেস করলেন, শরীর কেমন আছ মা? ভালো আন্টি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি কাল আমার অনেক খেয়াল রেখেছেন। আন্টি আপনি খুব ভালো। আলেয়া আর নাহিদা হেসে ফেলল। আলেয়া বলল, তাই না? আমাকে পছন্দ হয়েছে? হ্যাঁ, অনেক। শেফা বলল, আন্টি জানেন আজকেও আসতেই চাচ্ছিল না, আমি জোর করে এনেছি। আলেয়া ভুরু কুঁচকে অথয়ের মাথায় হাত রেখে বললেন, কেন মা, তুমি না এলে আমার খারাপ লাগতো? তোমাকে আজ দেখতে পাচ্ছি, ভালো লাগছে। অথয় উত্তর করল না। লম্বা ছিমছাম মিডিয়াম শরীরের হালকা বর্ষা ছাপ ফর্সা সুশ্রী মুখের অধিকারিণী আলেয়ার দিকে তাকিয়ে রইল। এই ছিমছাম শরীরের গড়নের জন্য বয়সটা যেন এখনো 30-এর কোঠায়। সাইমের মুখ এই মুখটার আদলের সাথে অনেকটা মিল। বুঝলো মায়ের মতো হয়েছে, অবশ্য বাবার মতো আছে কিছুটা। তাকিয়ে থেকে অথই আনমনে বলল, এই মানুষটা এত অমায়িক কেন? এই অমায়িক মানুষটাকে নিজের শাশুড়ি রূপে পেলে কি খুব বেশি ক্ষতি হবে? কথার মাঝে সেখানে সন্ধ্যার সাইফা উপস্থিত হলো। সাইফা বলল, অথয়, তোমার শরীর কেমন আছে? আলহামদুলিল্লাহ, ভালো আপু। তারপর সন্ধ্যার দিকে তাকিয়ে নিজের হাতে থাকা প্যাকেটটা বাড়িয়ে দিল। বলল, তোমার ড্রেসটা। অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে আমার অসুস্থতায় কেয়ার করার জন্য। প্যাকেটটার মধ্যে সন্ধ্যার জামা, যেটা গতকাল অথয়কে পরানো হয়েছিল। সন্ধ্যা মুচকি হেসে অথয়ের হাত থেকে নিল। বলল, তেমন কিছু না আপু, এটা আমাদের সবার দায়িত্ব ছিল। তুমি আমাদের অতিথি কিনা। অথয় কিছু বলল না, সন্ধ্যার দিকে তাকিয়ে রইল। এই মেয়েটাকে কেন জানি নিজের কাছে আদুরে লাগে, বড্ড আপন মনে হয়। কিন্তু এর সাথে সাইমের কেমন সম্পর্ক সেটা জানা নেই। কেনই বা এর সাথে সবসময় সাইমকে দেখা যায়।
সেদিন রেস্টুরেন্টেও নিজে হাতে খাইয়ে দিল। শুধুই কি ফুফাতো বোন, নাকি এর থেকে বেশি কিছু? এগুলো ভাবলেই তো আজও তার বুকে মোচড় মারে, কান্নার এসে ভিড় জমায়। তখন চাইলেও আর এগোতে পারে না সাইমের দিকে। যদি সত্যি মন ভেঙে যায়, সহ্য করবে কি করে সে? আবার সাইমের কিছু কিছু কেয়ারও তাকে প্রচুর ভাবায়। সে প্রচুর দ্বিধাদ্বন্দ্বে ভোগে আজকাল। গতকালের তাকে নিয়ে তর্পণটা কি জন্য ছিল, সেটার উত্তর পেয়েও মনে হচ্ছে পাচ্ছে না। এদিকে সেদিনের চিরকুটটাও সাইমের দিকে নির্দেশ করে তার মন বলে, না, আর ভাবতে পারছে না সে। তাকে এসবের উত্তর পেতেই হবে। এই বিয়ের ঝামেলা গেলেই সাইমকে হয় সে পাবে, নয়তো কখনো না। আর এদিকে সবকিছু সিরাজ মির্জা আর শরীফ মির্জা দেখলো। অথয়ের মুখে এখন মাস্ক নেই, তাই তাকে চিনলেনও তারা। শরীফ মির্জা ভাইয়ের দিকে তাকালো। ইতিমধ্যে বিয়ে পড়ানোর কাজ সম্পূর্ণ হয়েছে। সবাই আলহামদুলিল্লাহ পড়ল। আজ থেকে কাজীর খাতার নামে স্বাক্ষরের মতো শুভর মনেও সামিয়ার নাম চিরকালের মতো স্বাক্ষর হয়ে গেল। 3 কবুলে বউরূপে আপন হলো সামিয়া। বিয়ে পড়ানোর পর খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো। সেখানেও একচোখ তর্কাতর্কি হলো বরের হাত ধোয়ানি নিয়ে। সেখানেও 10,000 দিতে হলো বরপক্ষকে। শুভকে সামিয়ার পাশে বসানো হয়েছে। কন্যা দান করা হবে, সেটার দায়িত্ব সিরাজ মির্জা নিয়েছেন। সিরাজ মির্জা সামিয়াকে শুভর হাতে তুলে দিলেন। তারপর কন্যা বিদায় বেলাও চলে এলো। বিদায় সবার প্রচুর কাঁদলো। সন্ধ্যা, সাইফা সামিয়াকে জড়িয়ে ধরে প্রচুর কাঁদলো। নাহিদা তো অজ্ঞান হবার উপক্রম। আলিয়া না নিজেকে সামলাতে পারছে, আর না নাহিদাকে। সায়েম সাহেব দূরে দাঁড়িয়ে আছে, চোখ তাদের লাল। সিরাজ মির্জা, শরীফ মির্জারও একই অবস্থা। পুরুষ মানুষ না হলে বোধহয় তারাও কাঁদতো। সবশেষে যেতেই হলো সামিয়াকে, বিদায় নিতেই হলো। এবাড়ির অতিথি হিসাবে নামকরণ করে চলে যেতেই হলো তাকে। সামিয়ার সাথে সাইফাকে পাঠানো হলো। গ্রামে কনের সাথে কারো যাওয়ার নিয়ম থাকে, সেটার জন্য সাইফাকে পাঠানো হলো। সন্ধ্যা সাইফা দুজনকেই পাঠাতে চেয়েছিল, কিন্তু সাইফ কড়াভাবে মানা করেছে সন্ধ্যা যেন না যায়। সামিয়ার বিয়েটা মিটে গেলে তোমার আর সন্ধ্যার আকত করা হবে, প্রস্তুত থেকো। গম্ভীর ভারী রুট কণ্ঠে কথাটা বললেন সিরাজ মির্জা সাইমের উদ্দেশ্যে। এই ঘরে উপস্থিত আলিয়া বেগম সহ সাইম ও সিরাজ মির্জা। বিয়ে বের করার পরে আত্মীয়দের বিদায় দিয়ে তিনি সাইমকে ডেকে পাঠিয়েছেন আলিয়াকে দিয়ে। তারপর সাইম উপস্থিত হলে তিনি উক্ত কথা বলে ওঠেন। আমি আগেও যা বলেছি এখনো তাই বলবো। আমার সিদ্ধান্ত একই থাকবে, এর বেশি কোনো কথা আমি শুনতে চাই না। আমি যা বলেছি সেটাই করব আমি। কাট কাট জবাব তার। ছেলের কথায় ভয়ঙ্কর ভাবে রেগে গেলেন সিরাজ মির্জা। আলিয়া ভয়ে ভয়ে স্বামী ও ছেলের দিকে চেয়ে আছেন, মাঝে কথা বলার সাহস পাচ্ছেন না। একদম বেয়াদবি করবে না তুমি। আমি কখনো মানবো না এটা। তুমি যা যাচ্ছ তা কখনো হতে দেব না আমি। আর আমি ছাড়াও আশরাফও চাইবে না। কে চাইলো আর চাইলো না আমি দেখতে চাই না, আর জানতেও চাই না। ইভেন আমার দেখা জানার প্রয়োজনও নেই। আমি কি চাই আমি সেটা দেখব। কারো মানতে ইচ্ছে হলে মানবে, নয়তো না। আমি অন্য ব্যবস্থা নেব। সাইম! জোর গলায় চেঁচিয়ে উঠলেন সিরাজ মির্জা। কেঁপে উঠলেন আলিয়া বেগম। তার কথায় সে অটল। সিরাজ মির্জা আবার বললেন, ওই মেয়ের থেকে দূরে থাকবে। আর শুনে রাখো, আমার কথাই শেষ কথা। 1 সপ্তাহ পর তোমার সন্ধ্যার আকদের আয়োজন করা হবে। অসম্ভব। ওর থেকে দূরে কেন, চোখের আড়ালেও করতে পারবো না। আর হ্যাঁ, তুমিও শুনে রাখো, ওকে তোমার ছেলের বউ হিসেবে মানতে হবে। এটা আমার শেষ কথা। এই বলে গটগট পায়ে রাগ নিয়ে চলে গেল সে। সিরাজ মির্জাকে আর কোনো কথাই বলতে দিল না, আর না ওনার বাকি কথা শোনার প্রয়োজন মনে করলো সাহেব। ঘর থেকে বেরিয়ে সোজা ছাদে চলে গেল সে। সেখানে সিগারেট ধরালো, এক টান দিয়ে আকাশমুখ ধোঁয়া ছাড়লো, আর আনমনে কিছু কথা আওড়ালো। তোমার এই অবুঝপনার জন্য অনেক পস্তাতে হবে অথই, অনেক পস্তাতে হবে। কেমন অবুঝপনা আমি চাই না। আমার জীবনে পা রাখতে হলে তোমাকে সব সহ্য করতে হবে। এসব ঝড়ে তোমাকে আমার হাত আঁকড়ে ধরে রাখতে হবে। ছেড়ে দেওয়ার কোনো সুযোগ থাকবে না। আমি দ্বিতীয় কাউকে হারাতে পারবো না। কঠিন মন, সিদ্ধান্ত নিয়ে আমার কাছে আসতে হবে তোমাকে। পুরো দুনিয়া ভুলে, পুরো দুনিয়াকে একপাশে রেখে আমার সাথে থাকার জন্য প্রস্তুত থাকতে হবে। যে কোনো পরিস্থিতিতে আমার পাশে দাঁড়ানোর ক্ষমতা রাখতে হবে। সৎ সাহস নিয়ে সত্যি বলার সাহসিকতা রাখতে হবে। বাবার আদুরে বাধ্যগত মেয়ে হয়ে থাকা যাবে না। শুধু ভালোবাসলে, পছন্দ করলে সব শেষ হবে না অথই। আমার ইচ্ছে অনুযায়ী তোমাকে প্রকাশ করতেই হবে। তবেই তুমি আমাকে পাবে, নয়তো অন্য ব্যবস্থা করতে বাধ্য হব। তখন আমার প্রতি তোমার ভালোবাসা থাকবে কিনা জানা নেই, কিন্তু আমার সাথেই তোমাকে থাকতে হবে। তোমার সময় শেষ হয়ে আসছে অথই। আর 1 সপ্তাহ তোমার সময়। এর মধ্যে আমার কাছে না আসলে। ভাবনার মাঝে কারোর হাতের স্পর্শ পেল সাহেব।
সম্বিত ফিরে পেয়ে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখলো সাইব। ডেকে উঠল সে। ভাই। সাইব কোনো প্রত্যুত্তর করলো না, আবার ঠোঁটের ভাঁজে সিগারেট দিয়ে টান দিল। সাইব বলল, আমি সব শুনে নিয়েছি ভাই। চিন্তা করিস না, আমি সব ঠিক করে দেব। সে বিশ্বাস আছে আমার, কিন্তু বড় চাচুর উপর আমি কোনো কথা বলতে পারবো না ভাই, আর এদিকে আমি সন্ধ্যাকেও হারাতে পারবো না। সাইফের কথাই ওর কাঁধের উপর ভরসার হাত রাখলো, তারপর বলল, আমি সব সামলে নেব। সন্ধ্যাকে তুই জানিয়েছিস? হ্যাঁ, ও সময় নিয়েছে। আচ্ছা, নিক সময়, পরেরটা আমি সামলে নেব। সাইফ কিছুক্ষণ চুপ থেকে বলল, ভাই সন্ধ্যাকে জানানোর প্রয়োজন না এখন। আর কিছুদিন পর বউর বিয়ের আনন্দ করছে করুক, নয়তো ভেঙে পড়বে। সাইম তা শুনে শুধু ছোট করে বলল, এদিকে সাইম বের হয়ে যাওয়ার পর ক্রোধে ফেটে পড়ছেন সিরাজ মির্জা। বেপরোয়া ছেলেকে তিনি কিছুতে সহজ করতে পারলেন না। সঠিকটা বোঝাতে পারল না যে সে যা চায় তা সম্ভব না, তা হবার না। এভাবে চলে যাবে যুগ। যা ঢাকা আছে তা ঢাকায় থাক, অযথা খোলার কি দরকার? তাতে তো আর আগের মতো হবে না, সবার না ফিরে পাবে। যে যাই বলুক, তিনি যা চান তাই হবে, এটাই শেষ সিদ্ধান্ত তার। রাগ কিছুক্ষণ পর সংবরণ করে আলিয়া বেগমের দিকে তাকালেন। আলিয়া ভয়ে চুপসে আছে। এই গুরুগম্ভীর মানুষটাকে তিনি আজও ভয় পান। সিরাজ মির্জা ক্রন্থিত স্বরে স্ত্রীর উদ্দেশ্যে বললেন, ওই মেয়েকে এই বাড়িতে আনার দুঃসাহস কেন করেছো? আর আশরাফ জানে তো তার মেয়ে এই বাড়িতে পা দিয়েছে? আলিয়া কেঁপে কেঁপে উঠলেন স্বামীর প্রতিটা বাক্যে। তিনি মুখ বন্ধ করে আছেন, কোনো কথা বলছেন না, আর সিরাজ মির্জার প্রশ্নের জবাবও দিলেন না। সিরাজ মির্জা আবার জিজ্ঞেস করলেন, উত্তরে আলিয়া বললেন, না আশরাফ ভাই, এটা জানেন না। আপনি তো আপনার ছেলেকে চেনেন। সাইমই আনিয়েছে সব ঠিকঠাক করে, রোশনি বাবু জানেন শুধু। সিরাজ মির্জা সব শুনে ভুরু কুচকে তাকালো আলিয়ার পানে, কিছুটা রাগ পরিলক্ষিত মুখ পানে। আলিয়ার কিছু বললেন না, ঘর ছেড়ে বেরিয়ে এলেন। আজ শুভ আর স্বামী আর বউ ভাতের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে কমিউনিটি সেন্টারে। অনেক আত্মীয়দের আনাগোনা সেখানে। চারিদিকে ডেকোরেশন। সোফাতে বসে আছে শুভ আর স্বামী একসাথে। শুভর পরনে ব্ল্যাক ব্লেজার আর স্বামীর পরনে গোলাপি লেহেঙ্গা। দুজনকে বেশ মানিয়েছে। সবাই বউ দেখছে আর মুখে সুনামে পঞ্চমুখ। স্বামীকে দেখে সবার মুখে মাশাআল্লাহ বাক্যটা আপনা আপনি চলে আসছে। সাইফা রাতে শুভদের বাসাতে ছিল। সেখানে তাদের কাজিন সহ শেফা শানের সাথে বেশ ভালোই আড্ডা দিয়েছে। এই দুদিনের মাঝে শান আর সাইফার সম্পর্ক বেশ ভালোই ক্লোজ হয়েছে। সেই সম্পর্কে একটা নাম হতে হয়তো বেশি সময় নেবে না। বুবু! সন্ধ্যা জোর করে স্বামীকে ডেকে উঠল। কিছুটা দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল। স্বামীও সন্ধ্যাকে পেয়ে আনন্দে আটখানা হয়ে গেল। তারপর ছেড়ে দিয়ে সন্ধ্যা বলল, আই মিস ইউ বুবু। আমিও খুব মিস করেছি তোদের পরি। কচু করেছো, তুমি তো নতুন দুলাভাইকে পেয়ে আমাদের ভুলেই গেছো। এই বলে মন খারাপ করার মতো ভাব করলো। সন্ধ্যার কথাটা পাশে থাকা শুভ শুনে নিয়েছে। শুভ বলল, ছোট শালিকা সাহেবা, আমিও মিস করছি কিন্তু তোমাদের। আর হ্যাঁ, তোমার বুবুকে তো আমি ভুলিয়ে ভালিয়ে রেখেছি তোমাদের। সে তো কেঁদে কেটে একাকার, বাচ্চাদের মতো সারা রাত কেঁদেছে। তোমার বুবুর কান্না চোটে আমার তো বাসরাতি বন্ধ হয়ে যাচ্ছিল। শেষমেশ বাচ্চাদের মতো আদর করে কান্না বন্ধ করেছে। এই বলে দুষ্টু হেসে চোখ টিপল শুভ। শুভর কথা শুনে সন্ধ্যা জোরে জোরে হেসে ফেললো, আর স্বামীও চোখ গরম করলো, বড় বড় করে তাকালো। কিরে খরগোশ ছানা, ওভাবে লাফাতে লাফাতে দৌড়ালি কেন? যদি পড়ে যেতি? সাইফের কথায় মুখ ঝমটালো সন্ধ্যা। উত্তর করলো না। স্বামী আর বাড়ির সবাই এসেছে মেয়ে আর মেয়ে জামাই নিতে। শুধু আলিয়া আর নাহিদা আসেনি। সিরাজ মির্জা, শরীফ মির্জা সহ তাদের কিছু আত্মীয় স্বজনে এসেছে। সাইম স্বামীকে জিজ্ঞেস করলো, বুবু কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। তোরা কেমন আছিস ভাই? আমরা সবাই ভালো আছি। এই বলে শুভর সাথে মোলাকাত করলো। তাকেও জিজ্ঞেস করলো কেমন আছে। সাইফও করলো। সাইমদা চলে আসতে দেখে শুভর বাড়ির সবাই এদিকে চলে এসেছে। শুভর বাবা মা এসে সিরাজ মির্জা আর শরীফ মির্জাকে ভালো মন্দ জিজ্ঞেস করলেন। তারপর টুকটাক সবার সাথে কথা বললেন। শান এগিয়ে এসে সাইম আর সাইফের সাথে মোলাকাত করে ভালো মন্দ জিজ্ঞেস করলো। সাইফে এসে সন্ধ্যার সাথে কথা বলল। তারপর সন্ধ্যা শেফার সাথে কথা বলল। সবাই সবার সাথে আড্ডাতে মেতে উঠল। সবাইকে দেখা গেল, অথৈকে আর নিশাকে এখনো দেখা গেল না। তাদের খুঁজতে দুজনের দুজোড়া চোখ ব্যস্ত। তা দেখে সায়ন বলল, সাইমের চোখের ব্যস্ততা নয় বুঝতে পারলাম, কিন্তু তোর চোখে এত ব্যস্ত কে?
এটা বলে সায়ন ভুরু হচ্ছে দু ভুরু নাচালো, তারপর ভুরু কুচকে তাকালো। রাহাব বলল, চিঙ্কু, হাওয়াহীন চিপসের প্যাকেট তোর অত বুঝে কাম নাই, তুই চিপস খা। বুঝি বুঝি, ছোটবেলায় খাইছি আমি সুজি। এই বলে মেঘে এসে কলার উঠিয়ে সেখান থেকে কিছুটা দূরে প্রস্থান করলো সে, নয়তো এখনই তার পিঠে জোরসে একটা ঘুষি পড়তো। অথই, শেফার কথায় সবাই ঘুরে তাকালো। আটকে গেল অথয়ের উপর সবাই। কি দারুণ লাগছে মেয়েটাকে, মুগ্ধ চোখে চেয়ে আছে সবাই। কালো গাউন পরেছে সে, ফর্সা গরনে কালো গাউনটা মানিয়েছে দারুণ। পাশে নিশা দাঁড়িয়ে। অথয়ের জামায় সমস্যা হওয়াতে ওয়াশরুমে গেছিল দুজন। এগিয়ে এলো শেফা, জিজ্ঞেস করলো সব ঠিক আছে কিনা। অথয় ঠিক আছে বলল। তারপর শেফা জানালো সায়েমটা চলে এসেছে। শেফার কথায় চোখ ঘুরিয়ে আশেপাশে দেখলো সায়েমদের বাড়ির অনেককেই দেখা যাচ্ছে, আর সবার নজর তাদেরই দিকে। এবার অথয় কিছুটা গুটিয়ে গেল। এদিকে সায়েমকে অপলক চেয়ে থাকতে দেখে শুভ পাশে এসে দাঁড়িয়ে বলল, শালাবাবু একটু কম করে দেখো, এভাবে দেখলে তো বদনজর হয়ে যাবে। শুভর কথায় সায়েম হেসে ফেলল, তারপর বলল, দেখতে দেখতে চোখ ঝলসে গেলেও তবু আমি ওকেই দেখে যাব। বাহ, কি প্রেমিক পুরুষ। শুভর কথায় আবারও হাসলো, তবে তো এবার নিঃশব্দে। রিসেপশন পার্টি জাঁকজমকপূর্ণ হয়ে উঠেছে। গান বাজনা নাচ সবই হচ্ছে। সেখানে রাহাব বলে উঠল, এই যে বিআইন সাহেবাগণ, আমাদের কিন্তু নাচের কম্পিটিশন হবার কথা ছিল, মনে আছে তো? সায়ন বলল, হ্যাঁ, আর ব্যান্ড নিয়ে নাচবো, এইটাও কথা ছিল। তো বিয়ান সাহেবগণ, আপনারা রাজি তো? কোনো এক্সকিউজ শুনছে না কিন্তু। শেফা বলল, আমরা রাজি, দেখা যাক কোন পক্ষ ভালো নাচতে জানে। তা শুনে অথই বলল, এই একদম না, আমি এসবে নেই, তোরা কর। অনেক বলল, তা বলে কি আর হবে মিষ্টি বেন, নাচতে কিন্তু হবে। শান বলল, হ্যাঁ, হয়ে যাক কম্পিটিশন, আমরাও একটু ব্যান্ডের সাথে নাচতে পারবো। এই বলে আবার সাইফার উদ্দেশ্যে মাথা চাকিয়ে জিজ্ঞেস করল, কি ব্যান্ড সাহেবেরা, সমস্যা নেই তো এই ব্যান্ডের সাথে নাচতে? সাইফা কি বলবে বুঝলো না, লজ্জা পেয়ে মাথা ঝুঁকিয়ে রইল। অথই আবার বলল, শান ভাইয়া, আমি পারবো না, আমাকে বাদ দাও। উত্তরে শান কিছু বলতে যাবে, তখনই সায়েম অথয়ের দিকে এগিয়ে গিয়ে কিছুটা কানের কাছে মুখ নিয়ে স্লো ভয়েসে বলল, ভয় পাচ্ছেন? তাইলে কি ধরে নেব বেআইনগুলো ভীত? কেঁপে উঠল অথই। একে তো সায়েম এত কাছে এসে কথাটা বলছে, তার উপর সায়েমের গরম নিঃশ্বাস তার ঘাড়ের উপর এসে বাড়ি খাচ্ছে। শরীরে কাঁটা তুলল, লোমগুলো সজাগ হয়ে উঠল। অথয় ঘুরে সায়েমের দিকে তাকালো, তখনই চোখাচোখি হয়ে গেল দুজনের। সায়েম অথয়কে তাকিয়ে থাকতে দেখে দুষ্ট নজরে ভুরু উঁচিয়ে মুখে না বলে বোঝালো। অথয় চোখ নামিয়ে নিল, তারপর আবার তাকালো সায়েমের পানে, বলল, তবে হয়ে যাক নাচ। সায়েম বাঁকা হাসলো, সবাই কিছুটা চেঁচিয়ে উঠল। তারপর শুরু হলো নাচ। রাহাবদের কথায় তারা বেআইন একসাথে নাচলো। এই যে বেআইন সাপ, ভাব নিয়েন না, এতগুলো বেয়ান যেন দেখেও দেখেন না। এই গানে সবাই একসাথে নাচলো। তারপর কাপাল ডান্সও করলো কেউ কেউ। আনন্দ আড্ডা সব বেশ ভালোভাবেই করলো সবাই। সবকিছু ঠিকঠাক ভাবেই সম্পূর্ণ হলো। খাওয়া দাওয়ার পর্বও শেষ হলো। তারপর সিরাজ মির্জা শুভর বাবা শাহেদ সাহেবকে জানালেন রওনা দেবার কথা, মেয়ে জামাই নিয়ে, কারণ রাত অনেক হয়ে গেছে। শাহিনা আর শাহেদ অনুমতি দিয়ে দিলেন। তারপর সায়েমরা স্বামীয়া ও শুভকে নিয়ে রওনা দেবে বলে সবাই কমিউনিটি সেন্টার থেকে বের হলো। শুভ স্বামীর সাথে শান আর শেফাও যাবে ঠিক হলো। আর এদিকে অথয়রা শেফাদের আগে রওনা হওয়ার জন্য সবার থেকে বিদায় নিতে আসলো। তারা আর থাকবে না, ওরাও আজ রওনা দেবে, এমনটাই ভাবলো দুই বান্ধবী। শাহিনার কাছে আসলে তিনি বাদ সাধেন, বললেন, অনেক রাত হয়ে গেছে, এখন যেতে হবে না। এই রাত 9টার সময় তোমরা 1 ঘন্টার রাস্তায় দুজন মেয়ে কিভাবে যাবে? পাগল হয়ে গেছো? মাথা ঠিক আছে তো তোমাদের? আর ভাবলে কিভাবে আমি রাজি হব যেতে দিতে? প্রয়োজনে কাল সকালে যাবে, তবুও এখন না। শাহিনা কিছুটা রেগেই বললেন। তা শুনে অথয় আর নিশা মাথা নত করল, চুপসে গেল। অথয় বলল, আন্টি, আমরা একা থেকে কি করব? সেবা তো চলে যাচ্ছে, তাছাড়া বিয়ের অনুষ্ঠানও শেষ হয়েই গেছে। অথয়ের কথা শুনে শেফা চেঁচিয়ে বলল, এই অথয়, পাগল হয়েছিস তুই? তোরা ভাবলি কি করে তোদের একা রেখে আমি চলে যাব? আরে বড় ভাইয়া তো বলল তোরাও যাবি আমাদের সাথে, এই জন্যই তো আমি রাজি হয়েছি। এই তোকে বড় ভাইয়া কিছু বলেনি?
এইটুকু বলে শুভর উদ্দেশ্যে বলল, ভাইয়া তুমি ওদের বলনি? আরে আমি তো বলতেই যাচ্ছিলাম। শুভ এই বলে থেমে আবার অথৈদের দিকে তাকিয়ে বলল, এই অথৈ, নিশা, তোমরাও আমাদের সাথে যাচ্ছ? অথৈরা দুজন বেশ অবাক হলো, না বুঝে দুজনই বলল, কোথায় যাব আমরা ভাইয়া? আরে তোমাদের তো সামিয়ার বাসার কাছেই বাসা, তোমাদের ওখানে নামিয়ে দেওয়া হবে, চলো। এই বলে শাইমের দিকে তাকালো শুভ। শাইম এদিকেই তাকিয়ে আছে। শুভর কথা শাহিনা আর শাহিদও সম্মতি দিল। স্বামীও বলল যাবার কথা। এদিকে সিরাজ মির্জা ছেলের দিকে তাকিয়ে দেখলো। তিনি ঠিকই ধরতে পারলেন এটা তার ছেলের কারসাজি। এই নিয়ে তিনি কিছু বললেন না, তবে বেজায় রাখলেন ভেতরে ভেতরে। অথৈরার কথা বলল না এই নিয়ে। আর শুভ সিরাজ মির্জার কাছে গিয়ে ওনাদের গাড়িতে তুলে দিয়ে বলল আগে যেতে, তারা পিছের গাড়িতে আসছে। শুভর কথা অনুযায়ী বড়দের গাড়ি চলে গেল একে একে। সবাই প্রায় চলে গেছে। তারপর সোহাগ পাপড়ি বাইকে উঠে বিদায় নিয়ে চলে গেল। এদিকে রিথে আসেনি, অনিক আর ঈশিতাও বাইকে এসেছে। তারাও একই বাইকে উঠে পড়লো, কারণ তাদের বাসা একই জায়গায় পড়ে। এরপর শুভ সামিয়া কারে উঠে পড়ল। সেখানে সামিয়ার পাশে শেফাকে বসতে বলল, আর শানকে বলল সাইফাকে বাইকে নিতে, যেহেতু সে বাইক নিয়ে যাবে। সাইফা নাকচ করলো না, শানের ডাকে গিয়ে উঠে পড়ল। শানও চলে গেল। তারপর সাইফ সন্ধ্যাকে বলল বাইকে উঠতে। তারা দুজনেই বাইকে এসেছে, তাই সন্ধ্যাও উঠে পড়ল। সাইফ দেরি না করে চলে গেল সন্ধ্যাকে নিয়ে। আর অথৈ নিশা শুধু দেখেই গেল ওরা কোথায় বসে যাবে। নিশা প্রশ্ন করতে যাবে, তখনই রাহাব বলে উঠল, নিশা উঠে এসো। অবাক হলো সে। বাইকে ওঠার কথা বলছে কি? শিওর হতে হবে। ভাইয়া কোথায় উঠবো? আমার কোলে এসো। সারণ সহ উপস্থিত সবাই হেসে ফেলল। শেফা বলল, এই নিশা উঠে পর, তোদের সুবিধা হবে। রাহাব ভাইয়া একবারে গিয়ে দিয়ে আসতে পারবে তোদের। শেফার কথায় সবাই সম্মতি দিল। নিশা আর অথৈ সঠিকই মনে করলো বিষয়টা, তাই কথা না বাড়িয়ে নিশা গিয়ে উঠল রাহাবের বাইকে। অথৈ যে উঠতে যাবে, সাথে সাথে রাহাব বাইক স্টার্ট দিয়ে দিল। তারপর রাহাব অথৈকে বলল, অথৈ তুমি শাওন নয়তো সাইমের বাইকে আসো, এখানে জায়গা হবে না। আর তার উপর আমি ভালো বাইকার নই, দুজন কিনে চালাতে পারবো না। কথাটা আসলে মিথ্যা বলল। রাহাব কথাটা বলে সাইমের দিকে তাকিয়ে চোখ টিপল সবার অগোচরে। রাহাবের কথা শুনে সায়ন তড়িঘড়ি করে বাইকে উঠে বলল, এই না সুইটে বলো, আমি এমনিতেই নিজেকে কন্ট্রোল করতে পারছি না বাসাতে হাওয়া থেইকা। তার উপর যদি তুমি ওঠো, আমি বাইকে কন্ট্রোল করতে পারুম না। শুধু মাইয়া লইয়া গিয়া বিপদে পড়ুম। তুমি বরং নাইমের বাইকে ওঠো। এখানে অথৈ সহ শেফা নিশা বুঝলো এটা নিদারুণ সবার অভিনয়। তাকে ইচ্ছাকৃত সাইমের বাইকে পাঠাচ্ছে। অথৈ এটা চায়, কিন্তু তার যে সাহসে কুলায় না। সাইমের বাইকে যেতে পারা মানে ঈদের চাঁদ দেখতে পাবার মতো আনন্দ। সামিয়া কিছু না বুঝেই বলল, অথৈ তুমি সাইমের গাড়িতেই আসো, সেফটি হবে। সামিয়া মন থেকেই বলল কথাটা। শাহিনা বললেন, অথৈ উঠে পড়ো, অনেক রাত হয়ে যাচ্ছে। তারপর শুভ ড্রাইভারকে গাড়ি স্টার্ট দেবার কথা বলল। গাড়ি স্টার্ট দিতে শেফা বলল, অথৈ উঠে পড়ো। নিশাও বলল। অথৈ কি করবে না করবে বুঝছে না। লজ্জার কেমন কেমন জানি লাগছে, আর আবার বুক দুরু দুরু করছে। এতখানি পথ সাইমের বাইকে যাবে, কমডিখানি কথা। মনের আনন্দ আর কাপা বুক নিয়ে ছোট ছোট পায়ে সাইমের বাইকের কাছে গিয়ে দাঁড়ালো। এতক্ষণ চুপচাপ সব নির্বিকার ভাবে দেখে যাওয়া মানুষটা মুখ খুলল। অথৈ কাছে গিয়ে দাঁড়াতে বিড়বিড়ালো, বোকা একটা, অবুঝ কি আর সাদে বলি, স্টুপিড। সাইমের কথা শুনল না অথৈ। তারপর সাইম মুখে কাট কাট ভাবে বলল, উঠে বসো জলদি। এই বলে সে বাইকে উঠে বাইক স্টার্ট দিল। এখনো ওঠেনি অথৈ। সাইম ঘুরে তাকিয়ে আবার বলল, কি হলো? অথৈ না পেয়ে কাপা কাপা পায়ে উঠে পড়ল। সাইমকে ধরে বসতে হাত কাঁপছে। কিভাবে ছোবে সে মানুষটাকে। সাইম বলল, শক্ত করে ধরে বসো, পড়ে যাবে। যে কাঁপাকাঁপি শুরু হয়েছে তোমার। অথৈ লজ্জা পেল। মানুষটা বুঝে গেছে। কাঁপা কাঁপা শরীরেই ধরল সাইমের কাঁধ। শিহরণ জাগলো শরীরের সাথে সাথে। এই ছোঁয়া ভেতরে সব নাড়িয়ে দিচ্ছে। সাইম হাসলো অথৈকে এভাবে শাস্তি দিতে পেরে। মনে মনে বলল, এই ছাগলছানা অবস্থা আজ এই রাস্তার জার্নিতেই না হার্ট অ্যাটাক করে। এদিকে শুভদের গাড়িও ছেড়ে দিয়েছে মা বাবা থেকে বিদায় নিয়ে। তারপর রাহাব আর সায়নও চলে গেল।
শাহিনা শাহেদের থেকে বিদায় নিয়ে সাইমা বাইক চালানো শুরু করলো। বাইক চলতেই অথই আনমনে বলল,